সবাই কেমন আছেন? সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম। বিপ্লব তো একটা করে ফেললেন, প্রায় 1 মাস হলো স্বৈরশাসককে তাড়িয়ে দিলেন। তবে কেমন যাচ্ছে বিপ্লব পরবর্তী কিংবা হাসিনা পরবর্তী বাংলাদেশে আপনার সময়গুলো? 5ই আগস্ট আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি, আর আজকে 5ই সেপ্টেম্বর। প্রায় 1 মাস আগে আমরা বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে হটিয়েছিলাম, এবং হটানোর পরে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি, যে সরকার আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এখন জানি না আমরা সেই লক্ষ্যে কতটুকু সফল হব, কিংবা আমরা সেই আদৌ সেই নতুন বাংলাদেশ পাবো কিনা। তবে আমাদের আলোচনাটা কিন্তু জারি রাখতে হবে, আলোচনাটা কিন্তু চালু রাখতে হবে। কারণ আমরা নাগরিকরা যদি আলোচনাটা চালু রাখি, আমরা যদি আমাদের আশা আকাঙ্ক্ষা কিংবা আমাদের চাওয়াগুলোকে উপস্থাপন করতে পারি সঠিকভাবে, তাহলে কিন্তু এই চাওয়া বা এই যে আমাদের যে উপস্থাপনা কোনো না কোনোভাবে উপরের যে পজিশনগুলোতে, সেই পজিশনগুলোতে পৌঁছে যায়। তো আসুন আমরা ভূমিকা বাদ দিয়ে এখন আসল গল্পে যাই, আসল আলাপে যাই। তো প্রথমত শেখ হাসিনাকে কেন তাড়াতে হলো, এটা নিয়ে আমাদের একটু আলাপ করতে হবে। গত 1 মাস কিন্তু আমরা নানান রকমের ঝই ঝামেলার মধ্যে দিয়ে পার করছি। কখনো প্রতি বিপ্লবের আশঙ্কা, কখনো ষড়যন্ত্রের আশঙ্কা, কখনো তিনি ভয়ঙ্কর রূপে ফেরত আসতেছেন সেই আশঙ্কা, কখনো ডাকাত আতঙ্ক, তারপরে সনাতনীদের উপরে আক্রমণ, তারপরে আনসারদের বিদ্রোহ, রিক্সাদের বিদ্রোহ, এবার শুরু হয়েছে গার্মেন্টস শ্রমিকদের বিদ্রোহ। এরপরে দেশের অনেকগুলো জেলার মানুষকে ভালোই ভুগিয়েছে, এবং সেই জায়গায় আমাদেরকে একটি ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে হয়েছে, উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। ফলে গত 1 মাস কিন্তু আমাদেরকে নানান রকমের উৎকণ্ঠা এবং ঝইঝামেলার মধ্যে দিয়ে পার করতে হয়েছে। এর মধ্যেই সবাই আবার নতুন বাংলাদেশকে খুঁজে বেড়াচ্ছেন, তার আশাভঙ্গ নাকি নতুন আশা দেখবেন, নানান রকমের চিন্তা ভাবনাও কিন্তু চলতেছে। তাহলে আসুন আমরাও একটি আলাপ শুরু করি। প্রথমত হাসিনাকে কেন বিদায় করতে হলো, কেন একটি ফেসিবাদকে বিদায় করতে হলো, এই জিনিসটা কিন্তু বোঝাটা আমাদের জন্য খুবই জরুরি। এবং এই জরুরি আলাপটা যদি আমরা ভুলে যাই, তাহলে কিন্তু এই ফেসিবাদ বা শেখ হাসিনাকে আমরা আগের যে স্বৈরশাসক এরশাদ কিংবা অন্যান্য স্বৈরশাসকদের সাথে গুলিয়ে ফেলবো। গত 50 বা 53 বছরে বাংলাদেশের স্বাধীনতার পরে শেখ হাসিনা যে স্টাইলের ফেসিবাদকে জন্ম দিয়েছিল, যে স্টাইলের এক পার্টি বা ওয়ান পার্টি নেশন তৈরি করার চেষ্টা করছিল, সেটা কিন্তু আমাদেরকে স্মরণ করে দেয় উত্তর কোরিয়ার ইতিহাসকে। হ্যাঁ, বাংলাদেশকে শেখ হাসিনা কিন্তু অলমোস্ট উত্তর কোরিয়ার মতো একটি একনায়কতান্ত্রিক ওয়ান পার্টি নেশন তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল। সুতরাং আমাদেরকে এই পতিত স্বৈরশাসককে বা পতিত ফ্যাসিস্টকে খুব ভালোভাবে বিশ্লেষণ করে স্মরণ রাখতে হবে, যেন একই পথ দিয়ে বা একই উপায় আবার নতুন ফ্যাসিবাদের জন্ম না হয়, অথবা আমরা যেন অন্য সরকারের আমলে কোনো দুর্নীতি বা অন্যায় অত্যাচারকে ফ্যাসিবাদের সাথে গুলিয়ে না ফেলি। আমি যদি সংক্ষেপে বলি, এই ফ্যাসিবাদ যখন ক্ষমতায় আসে, তখন কিন্তু মানুষের মধ্যে সে একটি বিশাল আশা আকাঙ্ক্ষা তৈরি করেছিল যে সে ডিজিটাল বাংলাদেশ গড়বে, সে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়বে। ফলে মুক্তিযুদ্ধের চেতনা এবং যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে একটা স্বপ্ন, সেই স্বপ্ন দেখিয়ে সে কিন্তু যুবক সমাজ এবং যে তরুণ সমাজের একটি বড় অংশের সাপোর্ট পেয়েছিল। এবং সে ক্ষমতা আসার পরে 2013 সালে যখন শাহবাগে রাজাকারদের ফাঁসি চাই নিয়ে একটি প্রো গভর্নমেন্ট ডেমনস্ট্রেশন হওয়া শুরু করলো, সেই ডেমনস্ট্রেশনের মাধ্যমে সে কিন্তু জাতিকে একটি দীর্ঘস্থায়ী বিভক্তিতে ফেলে দিয়েছিল। কিন্তু এইটি কিন্তু তখন আমরা অনেকেই বুঝতে পারিনি। তবে আমরা যারা সচেতনভাবে রাজনীতিকে পর্যবেক্ষণ করতাম, কিংবা ওই সময়ও যারা সচেতন ছিলাম এবং আমরা স্রোতের বিপরীতে গিয়ে ওই সময়গুলোকে বিশ্লেষণ করার ট্রাই করেছি, আমরা কিন্তু এই জিনিসটা বলতে চেষ্টা করেছি। কিন্তু সমস্যা হয়েছে কি, তখন জাতি এমনভাবে একটা জিনিসের প্রতি ধাবমান ছিল যে আমাদের সমস্ত কথাই মনে হচ্ছিল আমরা হয়তো বা রাজাকারদের সাপোর্টার কিংবা যুদ্ধাপরাধীদেরকে বিচারকে নস্যাৎ করার জন্য কথাগুলো বলছি। আমরা কিন্তু বলছিলাম যে তখনকার সময় 40 বছরের আগে হয়ে যাওয়া যে অপরাধ, সেই অপরাধের বিচার অবশ্যই হওয়া উচিত, কিন্তু সেই বিচারকে উপলক্ষ করে জাতিকে বিভক্তি করা কখনোই কাম্য হবে না। কেননা জাতির যে বিভক্তি যদি হয়, রিকনসিলিয়েশন যদি জাতির মধ্যে না হয়, অর্থাৎ যে পুরনো ক্ষোভ যদি আমরা ভুলে যেতে না পারি, তাহলে কিন্তু একটা নতুন জাতি গঠন করা সম্ভব হবে না, বা একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করা সম্ভব হবে না। কিন্তু ফেসিবাদ কিন্তু সেই কাজটাই করেছিল, কারণ জানে সে যদি তার ক্ষমতাকে প্রলম্বিত করতে চায়, তাহলে তাকে এমন একটা মেকানিজম তৈরি করতে হবে, যেই মেকানিজমের মাধ্যমে সে তার বিরোধী সমস্ত শক্তিকে সে একটা ট্যাগিং দিতে পারবে। আর সেই ট্যাগটা সে আবিষ্কার করেছিল কি,
রাজাকার কিংবা স্বাধীনতা বিরোধী শক্তি। ফলে হচ্ছিল কি, আমরা কোনোভাবেই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে পারছিলাম না। যখনই কেউ ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট করে কথা বলছিল, চোখে আঙ্গুল দিয়ে মানুষকে দেখিয়ে দিচ্ছিল যে এটা ফ্যাসিবাদ এবং এই ফ্যাসিবাদ এইভাবে বাংলাদেশকে ধ্বংস করছে, তখনই তাকে ট্যাগিং দেওয়া হতো সে হচ্ছে গিয়া রাজাকারদের দোসর কিংবা হচ্ছে যুদ্ধাপরাধীদের দোসর, কিংবা সে যুদ্ধাপরাধীর বিচারকে বানচাল করতে চাচ্ছে। এই যে একটা দীর্ঘমেয়াদী ক্ষতি তখন সে করে, এবং এই ক্ষতির কারণে কি হয়েছিল, মধ্যবিত্ত যে সমাজ, মধ্যবিত্ত সমাজটা কিন্তু মানে তারা খুব যে রাজনীতিতে পার্টিসিপেট করে ব্যাপারটা এরকম না, তারা কোনো দলের সদস্য খুব বেশি হয় না, কিন্তু এই মধ্যবিত্ত সমাজ কিন্তু সমাজের যে দিক নির্ণয় করার জন্য খুব কাজে দেয়। কারণ এটা যেহেতু একটা সাইলেন্ট সমাজ, ফলে সাইলেন্ট সমাজটা যখনই একদিকে ঝুঁকে পড়ে তখনই ওই দল হচ্ছে এস্টাবলিশড হয়ে যায়। তো ফেসিবাদী আওয়ামী লীগ শক্তি কিন্তু এই কাজটাই করেছিল। তারা কি করেছিল, পুরো মধ্যবিত্ত শক্তিকে, বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্ত শক্তিকে পুরোটাই তাদের দিকে নিয়ে যাচ্ছিল এবং তাদের সামনে উপস্থাপন করছিল যে বাংলাদেশ যদি মানে তারা শাসন না করে তাহলে বাংলাদেশ জঙ্গিবাদী একটি রাষ্ট্র হয়ে যাবে, এবং হচ্ছে এই যে রাজাকার যারা হচ্ছে রাজাকারদের দোসর, যারা স্বাধীনতার বিরোধী, তারা কিন্তু বাংলাদেশ শাসন করবে। এইভাবে একটা দীর্ঘ মেয়াদী বিভক্তি তারা তৈরি করে। এরপরে এইটার প্রতিক্রিয়াতে আসলো হচ্ছে হেফাজতের 13 দফা দাবি ছিল। তারা কিন্তু 13 দফা দাবিকে টোটালি অগ্রাহ্য করে এবং এইটাকে তারা তাদের মানে পাল্টা শক্তি হিসাবে দেখতে থাকে। ফলে তারা বুঝে ফেলে যে সমাজের ঠিক কোন অংশটা তাদের বিরোধিতা করবে। হেফাজতের যে মানে যে আন্দোলনটা হয় 2013 সালে, এই আন্দোলনের মাধ্যমে কিন্তু তারা মানে জাতিকে ডিফাইন করে দেয় যে কারা আমাদের পক্ষে, কারা তার বিপক্ষের। ফলে সমাজ কিন্তু হেফাজতের যে নেতাকর্মী বা যে ছোটো ছোটো বাচ্চাদের যে মৃত্যু বা তাদেরকে যে নৃশংসভাবে নির্যাতন করা হয়েছিল সেই ব্যাপারে টোটালি চুপ থাকে। এটাই কিন্তু ইন্ডিকেট করে যে তারা জাতিকে খুব ভালোভাবে বিভক্ত করেছে। ওকে, এরপরে তারা শুরু করে উন্নয়নের গল্প, যে আসলে যেই স্লোগান দিয়ে তারা ক্ষমতায় এসেছিল যে উন্নয়ন করবে, সেই উন্নয়ন তারা কিছু করে। প্রত্যক্ষ উন্নয়ন অবশ্যই তারা করে, অনেকগুলো রাস্তাঘাট বানায়, ব্রিজ কালভার্ট বানায় কিংবা ফ্লাইওভার বানায়, মেট্রো রেলের কাজ শুরু করে, টানেলের কাজ শুরু করে, নতুন নতুন মহাসড়ক তৈরি করতে থাকে, পদ্মা সেতুর কাজ চলমান থাকে। অনেকটাই মনে হচ্ছিল যে হ্যাঁ, তাদের বিরোধিতা করাটা কি দরকার, তারা দেশের উন্নয়ন করতেছে, তারা তো যে উন্নয়ন আগে কেউ করে নাই সেই উন্নয়নটাই তারা করছে। বিএনপির সেই দিনগুলো, যে বিএনপি হচ্ছে বিদ্যুতের খাম হচ্ছে স্থাপন করেছিল কিন্তু বৈদ্যুতিক তারের মধ্যে কোনো বিদ্যুৎ আসে নাই, বা তাদের যে দুর্নীতি, সেই দুর্নীতির দিনগুলো থেকে আমরা ফিরে যাব নাকি আওয়ামী লীগের এই উন্নয়নের যুগেই আমরা থাকবো। ফলে পুরো মধ্যবিত্ত সমাজ কিন্তু মানে এটাকে বলতে পারেন যে চুম্বকের মতোই আওয়ামী লীগের পাশে চলে গিয়েছিল। বাংলাদেশে কিন্তু মানে একটা এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়ে গেছিল যে আওয়ামী লীগ সরকার হচ্ছে ক্ষমতা থাকতে হবে, হাসিনার কোনো বিকল্প নাই, এবং হাসিনা না থাকলে উন্নয়ন করবে কে? এটা অন্য কোনো সরকার তাতে উন্নয়ন করেনি যেটা হাসিনা করছিল। ফলে এইভাবে সে কিন্তু 14 নির্বাচনটা পার করে, যদিও 14 নির্বাচনে কোনো বিরোধী দল অংশ নেয় নাই এবং সহিংসতার মধ্যে নির্বাচন হয়, তাদের 153 জনের উপরে সংসদ সদস্য বিনা ভোটে বিজয়ী হয়, কিন্তু টোটাল মধ্যবিত্ত সমাজ, সুশীল সমাজ, শিক্ষিত সমাজ কমপ্লিটলি মুখ বন্ধ রেখেছিল। ফলে ফেসিবাদ কিন্তু অলরেডি চারা গাছ থেকে বড় গাছে পরিণত হয়ে যায়। এরপরে 14-15 সালের যে আগুন সন্ত্রাসের নাম দিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক ক্র্যাকডাউন করে। ফলে আওয়ামী লীগের সামনে আসলে কোনো আর বাধা থাকে নাই, যেহেতু 13-14 সালে সে হচ্ছে জামাত এবং ইসলামিক শক্তির উপর একটা ক্র্যাকডাউন করেছে, এবং 2014-15-তে এসে সে বিএনপির উপর একটা মারাত্মক লেভেলে ক্র্যাকডাউন করে। তার সামনে কথা বলবে এরকম কোনো শক্তি আর অবশিষ্ট থাকে না। এরপরে আসে সুশীল সমাজকে ম্যানেজ করা কিংবা পত্রপত্রিকাকে ম্যানেজ করা। সে হচ্ছে যে আগে যে বলতেছিলাম যে উন্নয়ন, সে উন্নয়নের একটা যে মানে রাজনীতি শুরু করেছিল, সে প্রতিষ্ঠা করেছিল যে গণতন্ত্রের থেকে উন্নয়ন জরুরি। আর এটা আমাদের দৃষ্টিতে মনে হচ্ছিল যে হ্যাঁ, এই সরকার তো অনেক উন্নয়ন করছে, ফলে এটা তো আমাদের উন্নয়ন তো আমাদের জন্য জরুরি, আমরা ভালো রাস্তাঘাট পাচ্ছি, উন্নত সেবা পাচ্ছি, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছি, তো এটা আমাদের জন্য জরুরি। অবশ্যই নাগরিক হিসেবে আমাদের জন্য জরুরি ছিল, কিন্তু সে কিন্তু একটা মজার মেকানিজম করেছে। মজার মেকানিজমটা কি, সে এই যে উন্নয়নের মাধ্যমে যে বড় বড় প্রজেক্টগুলো এবং বড় বিগ অ্যামাউন্টের প্রজেক্ট সে হচ্ছিল নতুন নতুন প্রজেক্ট আকারে আনছিল। এই বড় বড় প্রজেক্টের একটা অংশ কিন্তু কি হচ্ছিল, যে সত্যিকার অর্থে উন্নয়নের কাজে ব্যয় হচ্ছিল, কিন্তু ধরেন একটা কাজ করতে 1000 টাকা লাগবে, আমি সেখানে 1 লক্ষ টাকা বরাদ্দ করলাম। ফলে 1000 টাকা দিয়ে আমি কাজটা করলাম,
কাজটা করতে আসলে 1,000 টাকা লাগতো, ফলে কাজটা কিন্তু দৃশ্যমান হলো, কাজটা দেখতে সুন্দর হলো, কিন্তু বাকি 99,000 টাকা কই গেল? বাকি 99,000 টাকা গেল এই ফেসিবাদের বিভিন্ন চেলা চামুন্ড যারা আছে তাদের পকেটে। এখানে ব্যবসায়ীরা লাভবান হলো, এখানে সাংবাদিকরা লাভবান হলো, এখানে সরকারি কর্মকর্তা লাভবান হলো, তার দলের নেতাকর্মীরা লাভবান হলো, ফলে টোটাল সিস্টেমটাই কিন্তু চুপ করেছিল। সুতরাং ফেসিবাদ কিন্তু প্রতিষ্ঠা পেয়ে গেল। দেন আরও ফার্দার আরেকটি কাজ করে সে হচ্ছে গিয়ে এইবার বেছে বেছে পুলিশে বলেন, সামরিক বাহিনীতে বলেন, সরকারি চাকরিজীবীতে বলেন বা আনসারে বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে সে শুধুমাত্র তাকে সাপোর্ট করে এরকম লোককে যেরকম নিয়োগ দিচ্ছিল, পাশাপাশি হচ্ছিল কোনোভাবেই যেন বিরোধী শক্তির কোনো স্পর্শ আছে এরকম লোকও যেন সরকারি চাকরিগুলোতে ঢুকতে না পারে সেই ব্যবস্থা সে করে দিচ্ছিল। এর ফলে কি হচ্ছিল যে তার দলের লোক প্রথমত ব্যবসা বাণিজ্যের মধ্যে তারা টাকা পাচ্ছিল, সরকারি চাকরি তারা বাগিয়ে নিচ্ছিল, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা নেতৃত্ব পর্যায়ে চলে যাচ্ছিল। ফলে পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রতিটা সরকারি প্রতিষ্ঠান একদম কমপ্লিটলি তার দলের অঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেল। এই পুরো জিনিসটাই কিন্তু উত্তর কোরিয়া বলেন কিংবা এরকম যে রাষ্ট্রগুলো আছে যে কমপ্লিট অথরিটি বা টোটালিয়ান নেশন সে তৈরি করার পরিকল্পনা করছিল, এবং সে কিন্তু 2041 সালকে একটা টার্গেট দিয়েছিল যে 2041 সালে বাংলাদেশ উন্নত দেশ হবে। ফলে মনে হচ্ছিল যে 2041 সালের আগে মনে হয় সে ক্ষমতা থেকে যাবে না, সে বরং এইটাকে স্ট্যাবলিশ করছিল যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই এবং তিনি ছাড়া কে শাসন করবে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে আসলে শেখ হাসিনার ক্ষয়ক্ষতিটা কোনোভাবেই আগের কোনো সরকারের আমলে করা দুর্নীতি কিংবা আগের সরকারের আমলে কোনো নির্যাতন বা অত্যাচারের সাথে কিন্তু একসাথে গুলানো যাবে না। আগের সরকারগুলো শুধু তাদের 5 বছরের জন্য সে খাওয়া দাওয়া করেছে, 5 বছরই সে তার দলের লোককে ঢুকানোর চেষ্টা করছে, কিন্তু সে কিন্তু এরকম কোনো প্ল্যান করতে পারে না যে আমি আরও 20 বছর ক্ষমতায় থাকবো বা আমি ছাড়া আর কেউ ক্ষমতায় থাকবেন। এই কাজগুলো করতে গিয়ে সে কিন্তু আরও কিছু সাপোর্টিং কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে সংবিধানকে প্রচুর পরিমাণ ঘেচাং ঘেচাং করে কাটতে সে এমন এক সংবিধান তৈরি করেছিল যে পুরো সংবিধানটাই তাকে সাপোর্ট দিবে। আদালতকেও সে ধ্বংস করে দিল, ফলে আদালত থেকে কখনোই তার বিরুদ্ধে কোনো রায় আসবে না। উল্টো সরকার রাতে যদি বলে যে কালকে এরকম রায় লাগবে, সকালবেলা হয়তো বিচারপতি রেখে সেই রায় দিবে। এর মধ্যে সে কী করে, কিছু বিচারপতিকে সে অপসারণ করে, কিছু সরকারি কর্মকর্তাকে সে অপসারণ করে। এর ফলে বাকি কর্মকর্তাদের কাছে কিন্তু একটা ভীতি তৈরি হয় যে না, এই সরকারের বিরোধিতা করা যাবে না। যেমন সাগররুনি হত্যাকাণ্ড সাংবাদিকদের, ফলে সাংবাদিকদের মধ্যেও কিন্তু একটা ভীতি সৃষ্টি হয় যে না, সরকারের কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এরকম কোনো রিপোর্ট করা যাবে না এবং করার দরকার নাই, কারণ সবার জানের মায়া আছে। সো জানের মায়া নিয়ে তারা মুখ বন্ধ করে রাখলো। ফলে সরকারকে চ্যালেঞ্জ করবে এরকম কোনো বিরোধী দল নাই, আদালত নাই, সংবাদপত্র নাই, পুরা ফাঁকা মাঠ। সে শুধু বল নিয়ে দৌড়াইছে। এই বল নিয়ে যে দৌড়াইছে, আচ্ছা এখন তো কিছু দর্শক লাগবে, হাততালি দেওয়ার জন্য তো দর্শক লাগবে না, কারণ দর্শক ছাড়া খেলাধুলা করতেছে সে এমনি একা প্লেয়ার, আবার দর্শক ছাড়া খেলতেছে, তো এই খেলা তো কেউ আসলে দেখবে না। যাই হোক, তো তার এই যে একনায়কতান্ত্রিক যে শাসন, এই শাসনকে যেন আন্তর্জাতিক বিশ্ব চ্যালেঞ্জ না জানাইতে পারে, সেই জন্য সে কী করছে, ভারতের কাছে ধর্ণা দিছে এবং ভারতকে সে পুরোটা খুলে দিছে যে নে বাবা খা, চেটে পুটে খা, কিন্তু আমাকে কিন্তু ক্ষমতায় রাখিস। ফলে ভারত কি হচ্ছে, তাকে আন্তর্জাতিকভাবে যে কোনোভাবে সাহায্য করেছে এবং আন্তর্জাতিক সমস্ত প্রেশার ভারত সামলিয়ে দিয়েছে, আর ভারতের জন্য সে দুয়ার খুলে দিয়েছে। ফলে বিভিন্ন চুক্তি, নামি বেনামে চুক্তি, বিভিন্ন অপ্রকাশিত চুক্তি, মনমোহন সিংয়ের সাথে যে চুক্তিগুলো, সেই চুক্তি কিন্তু আমরা কখনো জানতে পারিনি সেই চুক্তিগুলো কী ছিল। নানান কিসিমের চুক্তি করে ভারত থেকে বিদ্যুৎ আমদানি, ভারত থেকে সামরিক বাহিনীর জন্য সরঞ্জাম কেনা, কিংবা বাংলাদেশের চিনি কলগুলোকে ধ্বংস করে ভারত থেকে চিনি আমদানি করা, বাংলাদেশের লবণ চাষিদের লবণ না কিনে সে ভারত থেকে লবণ কিনে নিয়ে আসা, সফটওয়্যার কোম্পানিগুলো, বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিগুলো সে কাজ না দিয়ে ভারতীয় সফটওয়্যার কোম্পানিকে দিয়ে এনআইডি বলেন, যে ড্রাইভিং লাইসেন্স বলেন, কিংবা যে বিভিন্ন যে সরকারি পরিষেবাগুলো আছে সেই পরিষেবাগুলো ভারতীয় কোম্পানির কাছে দিতে লাগলো। ফলে ভারত কি করলো, যেহেতু বাংলাদেশকে সে অর্থনৈতিক উপনিবেশ তৈরি করেছে, ফলে ভারত শেখ হাসিনাকে ফুল সাপোর্ট দিয়ে গেছে আন্তর্জাতিক বিশ্বের কাছে। ফলে কিন্তু সে 14 নির্বাচনে যেরকম একতরফ নির্বাচন করে টিকে গেছে, 18 নির্বাচনে সে রাতে সিল মেরেও কিন্তু সে টিকে গেছে। হাসিনা কিন্তু আরেকটা বড় ক্ষতির প্ল্যান করছিল এইবারে নির্বাচনের পরে, 2024-এ 7 জানুয়ারি নির্বাচনের পরে সে একটা বড় প্ল্যান করে, কারণ এইবার কিন্তু সে আন্তর্জাতিক বিশ্বের একটা প্রেশারে ছিল।
সে পেশার থেকে যেহেতু উঠতে পারে নাই, সে এবার সম্ভবত আমার মনে হয় সে ভারতের সাথে একটি মারাত্মক চুক্তি সম্পাদন করেছিল। ফলে যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে রেল চুক্তি বলেন বা ট্রানজিট চুক্তি বা করিডোর চুক্তি, এইগুলো আসলে মানে জাস্ট কিছু প্রকাশ করা, কিন্তু আরও হয়তো ডেঞ্জারাস কোনো চুক্তি করেছিল যে বাংলাদেশকে হয়তো ভারতের টোটাল যে অঙ্গরাষ্ট্র হয়তো হবে না, কিন্তু অর্থনৈতিকভাবে অঙ্গরাষ্ট্র বলেন কিংবা ভারতের পরিস্থিতি দ্বারাই বাংলাদেশ পরিচালিত হবে, হয়তো এমন একটা চুক্তি হতো যে বাংলাদেশ আর ভারত একই পররাষ্ট্রনীতি গ্রহণ করবে। যেমন ধরেন শেখ হাসিনা লাস্ট যে চায়না ভ্রমণে গেল, সে যাওয়ার আগে সে কিন্তু দিল্লিকে জানিয়ে গেছে, ফলে কিন্তু সে হচ্ছে চায়না থেকে যে উষ্টাটা খাইলো, তো মনে আছে। যাই হোক, এখন এর মধ্যে কিন্তু যে চায়না, মাথায় রাখবেন এই চায়নাও কিন্তু ইনক্লুড হয়েছিল শেখ হাসিনার কাছে, অথচ চায়নার সাথে কিন্তু বিএনপির ভালো খাতির ছিল, অথচ সেই জায়গায় ইনপুট হইলো কে? আওয়ামী লীগ। কিভাবে হলো? সে হচ্ছে চায়নার জন্য যে হ্যাঁ ভাই আসো, তোমার মেলা টাকা আছে, তুমি আসো, আইসা আমার দেশে হচ্ছে ব্রিজ কালভার বানাতে থাকো, এবং তোমার যেহেতু মানে কোনো জব দেওয়া লাগবে না, এমন না যে আন্তর্জাতিক দরপত্র আমি আহ্বান করতেছি যে পৃথিবীর বিভিন্ন দেশ আইসা এখানে অংশ নিচ্ছে, তা না, বরং আমি চায়নার থেকে টাকা নিচ্ছি এবং চায়নাকে কাজ দিচ্ছি। ফলে চায়নাও যেহেতু চিন্তা করছে যে তার হচ্ছে অর্থনৈতিক শক্তি দরকার, তার হচ্ছে বাংলাদেশে একটা ফুটপ্রিন্ট দরকার, সে হচ্ছে বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট। ফলে সে দেখেন দুইটা যে প্রতিদ্বন্দ্বী শক্তিকে সে বাংলাদেশে এক জায়গায় লড়াইছে। আচ্ছা, এইভাবে তো সে তার ক্ষমতাকে কক্ষিগত করার একটা মাস্টার প্ল্যান সাজায়। চায়নার থেকে টাকা আসে, ভারত থেকে তার সাপোর্ট আসে, এবং ভারতকে সে মোটামুটি বাংলাদেশকে বিক্রি করার একটা মাস্টার প্ল্যান সে করে ফেলেছিল। তো এই শেখ হাসিনার যে এই কুকর্ম, সেটাকে যদি আপনি মনে করেন ওই যে তারেক জিয়া কয় টাকা চুরি করছে, তারপরে খাম্বা কাটছে, গিয়াসউদ্দিন আল মামুন কয় টাকা চুরি করছে, বা বিএনপির আগের আমলে আওয়ামী লীগ কী করছে বা এরশাদ কী করছে, এগুলোর সাথে যদি মিলান তাহলে আসলে এটা খুবই ইনজাস্টিস হবে। দয়া করে এই কাজটা করেন না। শেখ হাসিনা খালি কয়টা মানুষ মারছে, ব্যাপারটা এরকম না, পুরো দেশটারই এরকম চিপা দিয়া মাইরা ফেলানোর ট্রাই করছে। আচ্ছা, এবার তো হাসিনারে নিয়ে অনেক বকবক করলাম, তো এবার আমরা আরেকটা আসল কথায় আসি। সবই তো আসল কথা। সেটা হচ্ছে যে এখন যে নতুন সরকার পাইছি বা আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি, আসলে আমাদের কি দরকার, এই কথাগুলো আমি একটু সংক্ষেপে বলবো। আপনারা হয়তো প্রচুর শুনতেছেন, একজন সাধারণ নাগরিক হিসাবে আমিও কিছু কথা বলতে চাই, আমারও কিছু বলার আছে। যে প্রথম হচ্ছে 72-এর সংবিধানের ছুঁড়া ফেলাই দেন, শেষ। ওই সংবিধান টোটালি একটা গার্বেজ। ওই সংবিধান আমাদেরকে কোনো সুরক্ষা দিতে পারে না, সুতরাং 72-এর সংবিধান ছুঁড়া ফেলাই দেন। এখন বলতে পারবেন আপনি কি 71-কে ডিজাইন করেন? কখনই না। আমি 47-কেও ডিজাইন করি না। 1947 সালে আমি একটা স্বাধীনতা পাইছি, 1971 সালে একটা স্বাধীনতা পাইছি, 2024 সালে আমি অ্যাজ এ নাগরিক আবার স্বাধীনতা পাইছি। সুতরাং ওই 50-53 বছর আগে কে কি লিখে গেছিল ওইটা দিয়ে দেশে আনা চলবে না, কারণ দেশ যদি চলতো এই 17 বার 18 বার সংশোধন করা লাগতো না। এখন আমাদেরকে নতুন করে একটা সংবিধান লিখতে হবে, এটা হচ্ছে প্রথম চাহিদা। এবং সংবিধানে আসলে কি থাকবে, মৌলিক কি থাকবে, যে মৌলিক কথাগুলো হলো অবশ্যই আমার যে মৌলিক অধিকার, যে নাগরিক আমার যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারগুলোকে সুনির্দিষ্ট করতে হবে, এবং কোনোভাবে যেন এই মৌলিক অধিকারে কেউ হাত দিতে না পারে, এই সুরক্ষাটা সংবিধানে মাস্ট থাকতে হবে। এবং সংবিধানে একটি সুন্দর নির্বাচন ব্যবস্থাও প্রণয়ন করতে হবে। ফলে প্রত্যেক 5 বছর পর পর আইসা আপনারা যে তত্ত্বাবধায়ক সরকারে হবে না সরকারের অধীনে হবে, এই ক্যাচাল আর দেখতে চাই না ভাই, এটা বাদ দেন। সুতরাং সংবিধানকে নতুন করে লেখেন, বর্তমান সময় মানুষের আশা আকাঙ্ক্ষাকে যেন প্রতিফলিত হয়, এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষের যেন আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। দেখেন 72 সালে যে আপনি যে ধর্মনিরপেক্ষতা ঢুকাইছিলেন, এই ধর্মনিরপেক্ষতা তো বাংলাদেশে মেজরিটি মানুষের কাছে অগ্রহণযোগ্য ছিল। দয়া করে এরকম কোনো শব্দ ঢুকায়েন না যেটা হচ্ছে আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে অগ্রহণযোগ্য। আশা থাকবে আপনারা নতুন একটা সংবিধান লিখবেন, যে নতুন সংবিধানে সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত যেমন হবে, তেমনি সংখ্যালঘু মানুষেরও সুরক্ষা থাকবে। সুতরাং যদি সংবিধান সংখ্যালঘুদের সুরক্ষা দিতে না পারে, তাহলে কিন্তু সেই সংবিধানও ফেল করবে। এবং আরেকটা জরুরি বিষয় হচ্ছে, সরকারের মধ্যে 3টা আলাদা আলাদা বিভাগ আছে, 3টা বিভাগকে কিন্তু আলাদা করে ফাংশন করতে হবে। যে একটা বিচার বিভাগ, আরেকটা হচ্ছে নির্বাহী বিভাগ, আরেকটা হচ্ছে যে সরকার নিজে। সুতরাং এই বিভাগগুলো যেন কোনোভাবেই মানে একটা আরেকটারকে ধ্বংস করে দিতে না পারে, সংবিধানে সেরকম একটা সুরক্ষা রাখেন। এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি অ্যাক্টিভ করেন, যেন ওই যে দুর্নীতি দমন কমিশন, সে যেন অর্থ বিভাগের কাছে টাকার জন্য তাকায় না থাকে। যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন যেন হচ্ছে প্রধানমন্ত্রীর কৃপার কাছে না থাকে,
এবং সংবিধানকে অবশ্যই প্রধানমন্ত্রীর ইচ্ছার থেকে মুক্ত করে। আরেকটা কথা না বললেই নয় যে পুলিশকে মাস্ট সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে। সে উপনিবেশিক আমলে ছিল 1864 না কত সাল জানি, যে পুলিশ আইন, সে পুলিশ আইনে বাংলাদেশের আইন চলে, এটা কি হয়? এই টোটাল আইন ছুঁড়ে ফেলে দেন। ওই উপনিবেশিক আমলের কি আইনে কি লেখা ছিল না লেখা ছিল ওইগুলো সংশোধন পরিমার্জন করার কোনো দরকার নেই, ওটা ছুঁড়ে ফেলে দেন। নতুন করে আইন লেখেন, পুলিশ আইন 2024 নতুন করে রচনা করেন এবং এটা পাশ করেন। পুলিশকে রাজনৈতিক দল যে সরকারে থাকে তার হাত থেকে মুক্ত করে এই পুলিশকে একটি স্বাধীন নিরপেক্ষ বাহিনী বানাইতে হবে, যেন তারা জনগণের কল্যাণে কাজ করতে পারে এবং সত্যিকার অর্থে যে দুষ্টের দমন আর শিষ্টের পালন যেন তারা আসলেই করতে পারে, এই ব্যাপারটাকে লক্ষ্য রাখতেই হবে। কারণ এই পুলিশ বাহিনী গত 15 বছরে একটা কিলার বাহিনীতে কনভার্ট হয়েছিল। আর আমরা এই পুলিশ বাহিনীকে এই অবস্থায় দেখতে চাই না। এখন আরেকটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে ভারতের সাথে সম্পর্কটা কি হবে। হ্যাঁ, ভারত তো প্রতিবেশীরা তো আমরা ফালাইতে পারবো না। ভারতের সাথে অবশ্যই আমাদের একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপে যেতে হবে, যেখানে ভারত আমাদেরকে থ্রেট যেমন মনে করবে না, আবার আমরাও ভারতের কাছে একদম মাথা নত করে দিব না। এরকম একটা স্ট্র্যাটেজিক রিলেশনশিপে যেতে হবে এবং ভারতকে বুঝতে হবে যে কোনো পার্টির সাথে আসলে রিলেশন হয় না, রিলেশন করতে হবে দেশের সাথে। সুতরাং ভারতের সাথে এমন একটা রিলেশন করেন যেন ভারতের সাথে আমাদের কমপ্লিট শত্রুতাও না হয়, আবার যে বন্ধু রাষ্ট্র এরকম উদ্ভট কোনো রিলেশনে আমরা আর থাকতে চাই না। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, যদি কিনা এই সরকার করতে নাও পারেন, ভবিষ্যতে সরকারকে সেটা করতেই হবে। সেটা হচ্ছে রাখাইনদের সাথে যে আরাকান আর্মি যে রাখাইন অঞ্চলটা দখল করে নিচ্ছে, এই রাখাইন, আরাকান, রোহিঙ্গা এই সমস্যার সমাধানে কিন্তু আমাদেরকে অবশ্যই একটা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে হেল্প নিয়ে হোক, চায়না থেকে হেল্প নিয়ে হোক এবং মায়ানমারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে হোক, এই সমস্যাটাকে কিন্তু আমাদের সমাধান করতেই হবে। সর্বশেষ যে কথাটা বলতেই হবে, ছাত্র ভাইয়েরা, আমার প্রাণের ছাত্র ভাইয়েরা, তোমরা আন্দোলন করেছো, বুকের রক্ত ঢেলে দিয়েছো রাজপথে। আমরা মাঝবয়সীরা যা পারিনি, তোমরা সে সাহস দেখিয়ে গেছো। তোমাদের পিছনে পিছনে আমরাও রাস্তায় নেমেছিলাম। কিন্তু ছাত্র ভাইয়েরা, সময় হয়েছে এবার আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে। তোমাদেরকে নিজেদেরকে গড়তে হবে। নিজেদের ক্যারিয়ারকে যদি উন্নত করতে না পারো, তাহলে কিন্তু দেশের সামনে খুব খারাপ ভবিষ্যৎ অপেক্ষা করছে। তোমাদেরকে পড়ার টেবিলে ফেরত যেতে হবে, তোমাদেরকে পড়তে হবে, তোমাদেরকে দেশ গড়ার জন্য যে রসদ সেটা জোগাড় করতে হবে। এবং এই যে বিভিন্ন জায়গায় যে অরাজকতা তৈরি হয়েছে, যে বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্য নিয়ে কিছু ছাত্র ভাই, কিছু ছাত্র নামধামী কিছু লোকজন যে আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্র্যাকটিস করতেছো, দয়া করে এই প্র্যাকটিসটা আর করো না। কারণ এটা এজ এ নাগরিক এটা কখনোই ভালো প্র্যাকটিস না এবং এটা তোমার জন্য কখনোই সুফল বয়ে আনবে না। কথায় মনে রাখবে একটা জিনিস, জুলুম দিয়ে কখনো জুলুমের অবসান করা যাবে না। আগামীর বাংলাদেশ ভালো থাকুক। আমরা চাই ফেসিবাদ যেন কোনোভাবেই আর ফেরত না আসে এবং গণহত্যাকারী, গত 15 বছর ধরে মানুষকে অন্ধকারে রাখা, কারাগারে রাখা ফ্যাসিস্টদের চেলা চামুন্ড সবার সঠিক বিচারের মাধ্যমে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। এই উপযুক্ত শাস্তি প্রদানের মাধ্যমেই কেবল যে যারা নির্যাতিত হয়েছিল, যারা গত 15 বছরে নিষ্পেষিত হয়েছিল, তাদের আত্মা শান্তি পাবে। আমি এই কামনা রেখেই আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।